তেজগাঁ থেকে সংবাদ সন্ধ্যা নিয়ে আপনাদের সাথে আছি আমি মাহমুদা মৌমিতা এবং আমি আলী আশরাফ। শুরুতেই জানাবো বার্তা কক্ষের সর্বশেষ। নিম্নচাপের প্রভাবে বিভিন্ন জায়গায় টানা বৃষ্টি, বিপর্যস্ত জনজীবন, খারাপ আবহাওয়ায় বন্ধ নৌ চলাচল। রোহিঙ্গা প্রত্যাবাসনে চীনকে আশ্বস্ত করল মিয়ানমার। করোনার উন্নতি হলে কাজ শুরু, জানালেন পররাষ্ট্রমন্ত্রী। দেশে 24 ঘন্টায় করোনায় প্রাণ গেল 14 জনের। 14,000 নমুনা পরীক্ষায় শনাক্ত 1,586 রোগী। এবং করোনার সতর্কতা ও বৈরী আবহাওয়ায়ও পূজা মণ্ডপে ভক্তদের ভিড়, মহামারী থেকে মুক্তি চেয়ে প্রার্থনা। সংবাদ সন্ধ্যায় আপনারা শিরোনাম শুনছিলেন, এবারে যাচ্ছে পুরো খবরে। বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপটি সাধারণ নিম্নচাপের রূপ নিয়ে দুর্বল হয়ে খুলনা উপকূল অতিক্রম করেছে। এর প্রভাবে সারা দেশে বৃষ্টিপাত হচ্ছে। সমুদ্র বন্দরে 4 নম্বর থেকে নামিয়ে 3 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। শনিবার দুপুর থেকে দেশের আবহাওয়া পরিস্থিতির উন্নতি হবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। এদিকে টানা বৃষ্টিতে রাজধানীর কিছু কিছু এলাকায় তৈরি হয়েছে জলাবদ্ধতা। উত্তর পশ্চিম বঙ্গোপসাগর ও আশপাশের এলাকায় অবস্থান করা গভীর নিম্নচাপটি আরও উত্তর পূর্ব দিকে সরে গিয়ে নিম্নচাপে রূপ নিয়েছে। সেই সঙ্গে আরও দুর্বল হয়ে তা উপকূল অতিক্রম করেছে। এর প্রভাবে রাজধানী সহ সারা দেশে ভারী বৃষ্টিপাত হচ্ছে। গত 24 ঘন্টায় খেপুপাড়ায় সর্বোচ্চ 254 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এ সময় ঢাকায় 44 মিলিমিটার বৃষ্টি হয়েছে। এই যে বৃষ্টি যেটা হচ্ছে অতি ভারী বর্ষণ, আমরা আশা করছি হয়তো এটা আজকে দিন এবং রাতও এটা কন্টিনিউ করবে এবং এটা আশা করছি আগামীকাল সকাল থেকে এটা গ্র্যাজুয়ালি কমে যাবে। নিম্নচাপের প্রভাবে উপকূলীয় জেলাগুলোতে জোয়ারের সময় স্বাভাবিকের চেয়ে 3 থেকে 5 ফুট উচ্চতার জলোচ্ছ্বাসের শঙ্কা রয়েছে। নভেম্বরে আবারও নিম্নচাপের পূর্বাভাস দিচ্ছে আবহাওয়া অফিস। আছে ঘূর্ণিঝড়ের আশঙ্কাও। এটা যাওয়ার পরে হয়তো আপনার ওয়েদার কন্ডিশন কিছুদিন স্টেবল থাকবে, ভালো থাকবে। তারপরে হয়তো নতুন করে একটা নিম্নচাপ অথবা আমরা সাইক্লোন হওয়ার সম্ভাবনা আছে, কারণ যেহেতু এটা সাইক্লোন সিজন। হয়তো আপনার এই মাসে না হলেও সামনের মাসের দিকে কিছুটা হলেও একটা সম্ভাবনা আছে। এদিকে 2 দিনে টানা বৃষ্টিতে বিপর্যস্ত নগর জীবন। রাজধানীর অনেক এলাকায় দেখা দিয়েছে জলাবদ্ধতা। এজন্য পয়ঃনিষ্কাশন ব্যবস্থার দুর্বলতাকে দায়ী করছেন নগরবাসী। এতটুকু বৃষ্টি হয়েছে, আর যদি আরো একটু বৃষ্টি হতো দেখবেন যে রাস্তার উপর দিয়ে পানি গড়াবে। বৃষ্টি নামলে আঁটু পানি হয়ে যায়, কোনো মানুষ চলাচলের উপযোগী থাকে না এবং কোনো বাচ্চা টাচ্চা পরে এখানে ব্যথা পাইছে, রিক্সা উল্টে গেছে। কাস্টমার নাই, বৃষ্টি জলাবদ্ধতা, কাস্টমার আসতে পারে না। কাস্টমার সারাদিন বসে থাকি আমরা এখানে, দেখেন সব দোকান সবাই শূন্য হাতে বসে রয়েছে। শনিবার সকাল পর্যন্ত রাজধানী সহ রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট ও ময়মনসিংহে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। আদিলুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে উপকূলীয় এলাকায় লঞ্চ চলাচল বন্ধ ঘোষণা করেছে বিআইডব্লিউটিএ। দুর্ঘটনা এড়াতে বৃহস্পতিবার বিকাল থেকে মুন্সিগঞ্জের শিমুলিয়া কাঁঠালবাড়ি নৌরুটে লঞ্চ ও স্পিডবোট চলাচলও বন্ধ রয়েছে। এদিকে গতরাত থেকে টানা বৃষ্টিতে উপকূলীয় জেলা শহরগুলোর অনেক সড়কে পানি জমেছে, বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। কখনো মুষলধারে আবার কখনো থেমে থেমে বৃষ্টি। বৃহস্পতিবার থেকে এমন পরিস্থিতি উপকূলীয় জেলাগুলোতে, ভোগান্তিতে জনজীবন। বৃষ্টিতে অনেক শহরেই দেখা দিয়েছে জলাবদ্ধতা। বরিশালের সড়কে পানি জমে চলাচলে বিঘ্ন ঘটায় সবচেয়ে দুর্ভোগে খেটে খাওয়া মানুষ। আমরা পানিতে তলাই রয়েছি, পানি তো আর নিষ্কাশন হয় না, পানি তো ড্রেন সমস্ত কিছু বন্ধ, ঘর বাড়িতে তো পানিতে ঢুকে যাইতেছে। এখন আমরা কোথায় যাব, কিভাবে কি থাকবো? কামকাজে কর্মস্থলে যাবো তাও যাইতে পারি না, অবস্থা খুবই খারাপ। ঘরে খাবার দাবার তাও নাই। নগরীর রাস্তাঘাট সম্পূর্ণ তলাইছে, আমাদের কাজ কমে অনেক অসুবিধা হইতেছে। টানা বৃষ্টিতে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে লক্ষ্মীপুর, বাগেরহাটেও। নোয়াখালীতে জোয়ারের পানি স্বাভাবিকের চেয়ে বৃদ্ধি পাওয়ায় নিচু এলাকা প্লাবিত। লঘুচাপের প্রভাবে 2 দিন ধরে খুলনা অঞ্চলেও হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হচ্ছে। ঝড়ে ক্ষয়ক্ষতি এড়াতে ব্যবস্থা নিয়েছে প্রশাসন। প্রাথমিকভাবে যেটা দরকার, আমাদের নিয়ন্ত্রণ কক্ষ আমরা খুলেছি এবং পাশাপাশি আমাদের যে আশ্রয়কেন্দ্রগুলি, খুলনাতে প্রায় 814টি আশ্রয়কেন্দ্র আছে, সেগুলো আমরা প্রস্তুত করে রেখেছি।
এদিকে লঘুচাপের প্রভাবে হঠাৎ করে লঞ্চ বন্ধের ঘোষণায় বিপাকে পড়েছেন যাত্রীরা। পাথারহাট যাইতেছিলাম মেডিসিন নিয়ে, আর দুর্যোগের কারণে তো যাইতে পারতেছি না। ফেরি চলাচল বন্ধ থাকায় শিমুলিয়া ঘাট এলাকায় পারাপারের অপেক্ষায় রয়েছে ছোট বড় মিলে প্রায় কয়েকশো যানবাহন। সোহেলি জাহান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। নিম্নচাপের প্রভাব নিয়ে আরও জানাতে কক্সবাজার থেকে যোগ দিয়েছেন সহকর্মী তৌফিকুল ইসলাম। তৌফিক, উপকূলীয় এলাকায় পরিস্থিতি এখন কেমন দেখছেন? জনজীবনে দুর্যোগপূর্ণ আবহাওয়ার প্রভাব কতটা পড়েছে? মূলত কক্সবাজারের 4 নম্বর সংকেত নামিয়ে এখন 3 নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অফিস। আমি আজকে বিকেল থেকে কক্সবাজার সমুদ্র সৈকত এলাকায় ছিলাম, সাগর বেশ উত্তাল ছিল। তো আসলে কক্সবাজারের যে সকল উপকূলীয় এলাকায় আছেন সেই সকল উপকূলীয় এলাকায় মানুষদেরকে নিরাপদে থাকতে বলা হয়েছে। আমি কথা বলেছি কক্সবাজার জেলা প্রশাসক মোহাম্মদ কামাল হোসেনের সাথে। তিনি আমাকে বলেছেন যেহেতু এখন দুর্যোগপূর্ণ আবহাওয়া, তারা যেহেতু সাবধানে চলাফেরা করে এবং প্রত্যেক উপজেলা নির্বাহী কর্মকর্তাকে এই যে দুর্যোগকালীন সময় মোকাবেলা করার জন্য তাদের প্রস্তুত থাকার জন্য বলা হয়েছে। ইতিমধ্যে প্রত্যেক এলাকায় তারা শুকনো খাবার থেকে শুরু করে সবকিছু পাঠিয়ে দিয়েছেন। আরেকটা বিষয় আপনাকে বলে রাখি, কক্সবাজার সমুদ্র সৈকত যেহেতু বেশ উত্তাল রয়েছে, আজকে শুক্রবার কিন্তু সাধারণত ছুটির দিনে কক্সবাজার সমুদ্র সৈকতে পর্যটকের ঢল নামে। তো আজকে কিন্তু তার ব্যতিক্রম হয়নি, অনেক পর্যটক এসছে এবং পর্যটকরা কিন্তু সমুদ্র সৈকতে সেখানে স্নান করতে দেখেছি। যদিও বা দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে সেখানে লাল পতাকা টাঙ্গিয়ে দেওয়া হয়েছে, সেখানকার লাইফ গার্ডের সদস্যরা এবং টুরিস্ট পুলিশের সদস্যরা তারা চেষ্টা করছেন, তারপরে কিন্তু অনেকে সেই কথা অমান্য করে সমুদ্রে স্নান করতে আমি দেখেছি। আরেকটি বিষয় হচ্ছে মূলত গত 2 দিন ধরে কক্সবাজারের সেন্ট মার্টিন দ্বীপে সেখানে 400 পর্যটক আটকে পড়ে আছেন এবং তাদেরকে নিরাপদে কক্সবাজার ফিরিয়ে আনার জন্য ফিরিয়ে আনা হবে যখন এই আবহাওয়া পরিস্থিতি ভালো হয়। এই বিষয়ে আমি কথা বলেছি টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে, তিনি আমাকে সেই বিষয়টি নিশ্চিত করেছেন। তবে অসমর্থিত সূত্রে আমরা জানতে পেরেছি সেন্ট মার্টিন দ্বীপ থেকে অনেকে কাঠের নৌকা করে কিন্তু ঝুঁকিপূর্ণ ভাবে টেকনাফ এসছে বলে আমরা খবর পেয়েছি। কক্সবাজার থেকে জানাচ্ছিলেন সহকর্মী তৌফিকুল ইসলাম। রোহিঙ্গাদের ফেরত নেওয়ার বিষয়ে সম্প্রতি চীনকে আশ্বস্ত করেছে মিয়ানমার, জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন। বৃহস্পতিবার সন্ধ্যায় টেলিফোনে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ইর সাথে এই বিষয়ে কথা বলেন তিনি। সকালে এক বিবৃতিতে এইসব তথ্য জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। বিবৃতিতে বলা হয়েছে, রোহিঙ্গা বিষয়ে মিয়ানমারের সাথে বিভিন্ন পর্যায়ে প্রতিনিয়ত যোগাযোগ রক্ষা করে চলেছে চীন। করোনা পরিস্থিতির উন্নতি হলে রোহিঙ্গাদের ফেরত নিতে মিয়ানমার কাজ করবে বলেও চীনকে আশ্বস্ত করেছে দেশটির সরকার। এ বিষয়ে বাংলাদেশের সাথে মিয়ানমার দ্রুত আলোচনা শুরু করবে বলেও জানিয়েছেন চীনের পররাষ্ট্রমন্ত্রী। পরে করোনার কারণে আটকে পড়া চীনে অধ্যয়নরত বাংলাদেশের শিক্ষার্থী এবং গবেষকদের ভিসা নবায়নের বিষয়ে চীনের পররাষ্ট্রমন্ত্রীকে অনুরোধ জানিয়েছেন একে আব্দুল মোমেন। এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হলে বাংলাদেশিদের অগ্রাধিকার তালিকায় রাখা হবে বলে আশ্বস্ত করেছেন চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। এছাড়াও চীনের টিকা বাংলাদেশ অগ্রাধিকার ভিত্তিতে পাবে বলে জানিয়েছেন চীনের পররাষ্ট্রমন্ত্রী। নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করাই বিএনপির মূল লক্ষ্য বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সম্প্রতি ঢাকা 5 আসনের উপনির্বাচনে এজেন্ট নিয়োগ না দিয়েই উল্টো নির্বাচন কমিশনকে বিএনপি দোষারোপ করেছে বলেও মন্তব্য করেন তিনি। শুক্রবার সকালে ধানমন্ডিতে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগের সঙ্গে মতবিনিময় সভা শেষে এই মন্তব্য করেন তিনি। এ সময় বিএনপি আন্দোলনে ব্যর্থ হয়ে বিভিন্ন ইস্যুতে মিথ্যাচার করছে বলেও মন্তব্য করেন কাদের। এদিকে বাজারের সিন্ডিকেটের কাছে সরকার ব্যর্থ নয় জানিয়ে সড়ক পরিবহন মন্ত্রী বলেন, করোনার কারণে বিভিন্ন পণ্যের উৎপাদন ও আমদানি কম হওয়ায় দাম বেড়েছে, তবে এই সমস্যা সাময়িক। বাজার নিয়ন্ত্রণে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানান তিনি। ওবায়দুল কাদের আরও বলেন, ধর্ষণের মতো অপরাধে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না, দলের কেউ কোনো রকম অপরাধ করে ছাড় পাবে না বলেও হুঁশিয়ার করেন তিনি। দেশে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন আরও 14 জন, তাদের মধ্যে পুরুষ 13 এবং নারী 1 জন। এ নিয়ে করোনায় দেশে মোট 5,761 জনের মৃত্যু হয়েছে। সারা দেশে মোট 111টি ল্যাবে 24 ঘন্টায় 14,119 নমুনা পরীক্ষা হয়েছে। এতে করোনা শনাক্ত হয়েছে 1,586 জনের। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার 11.23%। শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, নতুন শনাক্ত সহ দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে 3,96,413 জনে। আর 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 1,533 জন। এ নিয়ে মোট সুস্থ 3,12,065 জন করোনা রোগী। বেড়ে চলেছে বিশ্বজুড়ে করোনা ভাইরাসের সংক্রমণ। 24 ঘন্টায় বিশ্বে রেকর্ড 4,74,000 মানুষের দেহে করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে মোট শনাক্ত 4,19,00,000 ছাড়ালো।
একদিনে বিশ্বে প্রাণ গেছে 6,300 জনের। এ নিয়ে মোট মৃত্যু 11,42,000-এর বেশি। দ্বিতীয় দফার সংক্রমণে নাস্তানাবুদ ইউরোপ। অন্যদিকে কোনোভাবেই নিয়ন্ত্রণে আসছে না যুক্তরাষ্ট্রের করোনা পরিস্থিতি। পুরনো সব রেকর্ড ছাড়িয়ে গত 24 ঘন্টায় বিশ্বের 5.5 লাখ মানুষে নতুন করে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। কোনোভাবেই কমছে না সংক্রমণের হার। বৃহস্পতিবার সর্বোচ্চ শনাক্ত ও প্রাণহানি যুক্তরাষ্ট্রে। মৃত্যু হয়েছে 973 জনের। নতুন শনাক্ত 74,500। দেশটির ফ্লোরিডা, ওহাইও, লুইজিয়ানা, কলোরাডোতে বেড়েছে করোনার বিস্তার। ইউরোপিয়ান দেশগুলোর মধ্যে ফ্রান্স, ইটালি, অস্ট্রিয়া, ক্রোয়েশিয়া, স্লোভেনিয়া ও বসনিয়ায় গত 24 ঘন্টায় সর্বোচ্চ শনাক্ত মিলেছে। ফ্রান্সে 24 ঘন্টায় 41,000 মানুষ করোনায় আক্রান্ত হয়েছে। দেশটিতে দ্বিতীয় দফা সংক্রমণের পর এটি সর্বোচ্চ শনাক্ত। মারা গেছে 152 জন। দ্বিতীয় দফা সংক্রমণের বিস্তার ঠেকাতে নতুন করে বেশ কয়েকটি শহরে কারফিউ জারি করেছে দেশটির সরকার। যুক্তরাজ্যে মিলেছে 21,000 নতুন করোনা রোগী। ব্রিটিশ নাগরিকদের কোয়ারেন্টিন বাধ্যতামূলক করেছে মিত্রদেশ জার্মানি। ইতালিতে দ্বিতীয় দফার সংক্রমণ নিয়ন্ত্রণে লম্বার্ডি, লাজিও ও রোমে রাতে জারি থাকছে কারফিউ। স্পেনে মিলেছে 20,000 রোগী। দেশটির নাভারে ও রিওজা প্রদেশের সংক্রমণের হার বেশি হওয়ায় কড়াকড়ি আরোপ করেছে সরকার। নেদারল্যান্ডসে একদিনে 9,000 রোগী মিলেছে। সংক্রমণ বাড়ায় রোগীর চাপে হাসপাতালগুলোতে সংকট দেখা দিয়েছে। এতে উপায় না পেয়ে আগামী 2 দিনের মধ্যে জার্মানিতে রোগী স্থানান্তরের সিদ্ধান্ত নিয়েছে দেশটির সরকার। অন্যদিকে জার্মানিতে 10,000 মানুষের নতুন করে করোনা শনাক্ত হয়েছে। রাশিয়ায় শনাক্ত হয়েছে 16,000 রোগী। গ্রিসে সংক্রমণ বাড়ায় শনিবার থেকে এথেন্স সহ প্রধান শহরগুলোতে রাতে কারফিউ জারি করা হয়েছে। এদিকে ভারতে প্রথম দফার সংক্রমণ কমে আসছে। দেশটিতে নতুন করে করোনা শনাক্ত হয়েছে 54,000 মানুষের দেহে। মারা গেছে 683 জন। লুৎফা ফাউজিয়া, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আবারও স্বাগত সংবাদ সন্ধ্যায়। চলে যাচ্ছি পরের খবরটি। মণ্ডপে মণ্ডপে করোনা মুক্তির প্রার্থনায় পালিত হচ্ছে দুর্গাপূজার মহাসপ্তমী। জরা মহামারী মুক্ত বিশ্ব গড়ার আশায় দেবী দুর্গার আরাধনা করেন ভক্তরা। সেই সাথে মণ্ডপে দর্শনার্থীদের আগমনে রয়েছে বিধিনিষেধ। আয়োজকদের পক্ষ থেকে বলা হচ্ছে, করোনার কারণে এবার পূজায় উৎসব উচ্ছ্বাস নয়, ঘরে থেকে অনলাইনে দেবী দর্শন সম্ভব। নবপত্রিকায় প্রবেশ, তৃতীয় চক্ষুদান ও দেবীর প্রাণ স্থাপনের মধ্য দিয়ে শুরু দুর্গাপূজার মহাসপ্তমী। শাস্ত্রমতে এই দিনে কলা, কচু, মানকচু, হলুদ, জয়ন্তী, বেল, ডালিম, অশোক ও ধান এই 9 প্রকারের শস্য দিয়ে দেবী দুর্গার পূজা করা হয়, যেন আগামী 1 বছর শস্যদানায় পূর্ণ থাকে বসুন্ধরা। সকাল 9:57 কল্পারম্ভা পূজা শেষে শুরু হয় অঞ্জলি দান। দুর্গাপূজাটা একটু অন্যরকমই হচ্ছে, তার মধ্যে হচ্ছে আবহাওয়াটা একটু খারাপ। পুষ্প, বেলপত্র, অঞ্জলি দিয়ে মার কাছে আমরা প্রার্থনা করছি যাতে এই পরিস্থিতি মোকাবেলা করে আমরা একটা সুস্থ পরিবেশে ফিরে যেতে পারি। দুর্গাপূজা মানে উৎসব আর উচ্ছ্বাসের মিলন মেলা। কিন্তু এবার করোনা মহামারীর জন্য পূজা মণ্ডপে স্বাস্থ্যবিধির কড়াকড়ি। দর্শনার্থীদের হাত ধুয়ে মুখে মাস্ক পরে আসতে হচ্ছে এখানে। তবে আমাদের জন্য এটা একটা আশীর্বাদ বলতে পারি যে এরকম একটা কঠিন মহামারীর সময় আসলে মা আমাদের কাছে এসেছে। হই হুল্লোড় করতে পারতাম, এখন অতটা নেই, কারণ সারা দেশে একটা মহামারী চলছে, মানুষজন মারা যাচ্ছে, অনেক খারাপ অবস্থা দিয়ে যাচ্ছে। দেবী এবার দোলায় এসেছেন, কৈলাসে ফিরবেন গজ বা হাতিতে চড়ে। শাস্ত্রমতে দুর্গার আগমনের বাহন অশুভ হলেও ফিরে যাবার বাহন শুভ লক্ষণ। আমরা যেন একটা সুন্দর প্রভাতে আবার সকলে একত্রিত হতে পারি। করোনা সংক্রমণ ঠেকাতে দর্শনার্থীদের পূজা মণ্ডপে আসতে নিরুৎসাহিত করা হচ্ছে। আয়োজকরা বলছেন, এবারের উৎসব শুধু দেবীর পূজা অর্চনায় সীমাবদ্ধ। সামাজিক যোগাযোগ মাধ্যমেও দেবী দর্শনের সুযোগ রাখা হয়েছে। দুর্গা উৎসব না করে আমরা দুর্গা পূজা করছি এবং সম্পূর্ণ সার্থিকভাবে মায়ের সেবা করতে যা যা প্রয়োজন সার্থিকভাবে আমরা সেইটুকু করছি। উৎসবের আঙ্গিকটা সম্পূর্ণভাবে আমরা বর্জন করেছি। মহাসপ্তমীর মধ্যাহ্নে বিশেষ প্রার্থনায় দেশ ও বিশ্ববাসীর করোনা মুক্তির জন্য দেবীর দাক্ষিণ্য চান ভক্তরা।
এবার রাজধানীতে 232টি সহ সারা দেশে 30,213টি মণ্ডপে দুর্গাপূজা হচ্ছে। আগামী সোমবার দশমীতে দেবী বিসর্জনে থাকছে না শোভাযাত্রা। শাহরিয়ার অনির্বাণ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। মহাসপ্তমীর আরো খবর জানাতে বনানী পূজা মণ্ডপ থেকে যোগ দিচ্ছে সহকর্মী জাহানারা পারবেন। জাহানারা, এমনিতেই তো আসলে পূজায় বিধিনিষেধ আছে, স্বাস্থ্যবিধি মেনে চলবার কথা বলা হয়েছে এবং সেই সাথে আজকে দুর্যোগপূর্ণ আবহাওয়া, সবকিছু মিলে আজকে পূজার পরিবেশ কেমন দেখছেন? ভক্তরা কেমন এসেছেন এবং তাদের প্রার্থনা আজকে কি ছিল? মৌমিতা, বনানী পূজা মণ্ডপে আমি আছি। এখানে যেটা দেখছি খুব সীমিত পরিসরে পূজার আনুষ্ঠানিকতা হচ্ছে এবং ভক্তরা এসেছেন, তাদেরও সংখ্যা খুব বেশি নয়। তারা মাস্ক পরে এসেছেন, কারণ আয়োজকরা বলেছেন যে স্বাস্থ্যবিধি মেনে পূজা যেন আয়োজন করা হয়, সেরকম সরকারের পক্ষ থেকেও নির্দেশনা রয়েছে এবং সেটা আমরা মেনে চলতে দেখছি যে সবাই মাস্ক পরে এবং অন্যান্য যে স্বাস্থ্যবিধি রয়েছে সেই স্বাস্থ্যবিধি মেনেই ভক্তরা এসেছেন। তারা প্রার্থনা করেছেন এবং প্রার্থনায় তাদের কাছে একটি কথা বারবার শুনেছি, বিশেষ করে তারা বলছেন যে স্বাভাবিক পরিবেশে গত বছর বা অন্যান্য বছর পূজা অনুষ্ঠিত হয়েছে সেটা এই বছর নেই। এটা নিয়ে তাদের মধ্যে একটা কষ্টের অনুভূতি রয়েছে এবং তারপরেও তারা খুশি যে এত প্রতিবন্ধকতার পরেও পূজাটা অনুষ্ঠিত হচ্ছে এবং তারা তাদের মায়ের দর্শন পাচ্ছেন, এটা নিয়ে তারা খুশি। তারা বলছেন যে করোনার এই অভিশাপ যেন পৃথিবী থেকে কেটে যায় এবং আবার যেন মানুষ স্বাভাবিক সুস্থ জীবনে ফিরতে পারে। স্বাভাবিক জীবনের প্রার্থনা, ফিরে পাওয়ার প্রার্থনা তারা তাদের মায়ের কাছে জানিয়েছেন, দেবীর কাছে জানিয়েছেন। এখানে সন্ধ্যায় আরতি হয়েছে, 6:30টার দিকে আরতি হয়েছে এবং কিছুক্ষণ পরে কালী পুজো হবে। এটি এই 5 দিনের যে আনুষ্ঠানিকতা তারই একটি অংশ। এই কালী পুজোর পরই আজকের রাতের মতো আনুষ্ঠানিকতা শেষ হয়ে যাবে। আর সন্ধ্যারতির পর মন্দিরে নতুন করে প্রবেশ ভক্তদের সেটা নিরুৎসাহিত করা হয়েছে এবং পুজো মণ্ডপ তারপর আসলে বন্ধ রাখা হবে। এবং আমরা যেটা বলতে পারি যে সীমিত পরিসরে শুধু পূজার আনুষ্ঠানিকতা হচ্ছে, শাস্ত্রের যে বিধানগুলো সেগুলো মানা হচ্ছে। খুব জাঁকজমকপূর্ণ পূজা এবার আমরা কোথাও দেখতে পাচ্ছি না। মৌমিতা। জাহানারা, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। হেমায়তপুরে জয়নাবাড়ির আতঙ্ক, শেখ ফরিদ গ্রেপ্তার হওয়ায় স্বস্তি ফিরেছে ওই এলাকায়। তার বিরুদ্ধে গার্মেন্টস কর্মীদের টার্গেট করে ধর্ষণ, চাঁদাবাজি, মাদক ব্যবসা ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ এলাকাবাসীর। এমনকি গ্রেপ্তারের পরও ফরিদের বিরুদ্ধে মুখ খুলতে ভয় পাচ্ছেন অনেকে। র্যাব জানিয়েছে ফরিদের বিরুদ্ধে এই পর্যন্ত 12টি মামলা ও 15টি জিডির খোঁজ পেয়েছেন তারা। হেমায়তপুরের জয়নাবাড়ির বড় বাড়িতে বুধবার রাতে অভিযান চালিয়ে শেখ ফরিদ নামে একজনকে গ্রেফতার করে র্যাব 4। এ সময় তার কাছ থেকে বিদেশি অস্ত্র ও মাদক উদ্ধারের কথা জানায় র্যাব। র্যাব বলছে ফরিদের বিরুদ্ধে ধর্ষণ, চাঁদাবাজি, মাদক ও অস্ত্র ব্যবসার একাধিক অভিযোগ আসে তাদের কাছে। খোঁজ নিয়ে 12টি নিয়মিত মামলার তথ্য নিশ্চিত হয়ে গ্রেফতার করা হয় তাকে। জামিন নিয়ে বের হয়ে এসে আবারও সে তার যে প্রকৃত যে চরিত্র, সন্ত্রাসী চরিত্রে ফেরত আসে, আবারও এই গার্মেন্টস সেক্টরে বা ওই এলাকাবাসীকে সন্ত্রাসী কার্যকলাপ, ভয়ভীতি দেখানো, টাকা আদায়। ফরিদের ভাই জানান এর আগেও একাধিক মামলায় গ্রেপ্তার হয়ে কারাভোগ করেছেন তিনি। তবে তার বিরুদ্ধে মামলাগুলো মিথ্যা দাবি করছেন তিনি। কি যে এটা বলতে পারি না স্যার, এটা অনেক সত্যমি করে মানুষ দিতেছে, এটা কেডা দিতেছে, কেডা করতেছে, এটা বলতে পারতেছি না। ফরিদের বিষয়ে মুখ খুলতে ভীত এলাকাবাসী, এমনকি গ্রেপ্তারের পরও তার বিরুদ্ধে ক্যামেরার সামনে অভিযোগ করতে চান না কেউ। অনেক চেষ্টায় মিলল কিছু তথ্য। উল্টাপাল্টা এই তাপালিং এটা ওই এরকম এলাকায় তো এমনি করে আর কি, মস্তানি করে আর কি। অবশেষে এলাকার প্রবীণ কয়েকজন বাসিন্দা জানালেন ফরিদের নানা কুকর্মের কথা। তবে তাদের মধ্যেও দেখা গেল আতঙ্ক। কইতে গেলে তো একটা ঝামেলা হয়ে যাবে, কথা বলেন নাই, হ্যাঁ টানফান করে চলে। সে সমস্ত গার্মেন্টসের মেয়েদের বেতন পেয়ে আসলে তাদের বেতনগুলো ছিড়াইয়া নিয়ে যায়। এদের বাড়িতে যে কয়জন আছে ভাই বেড়াদারা সব খারাপ। ফরিদের গ্রেপ্তারে স্বস্তির কথা জানালেন এলাকার বাসিন্দারা। মাসুদুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, সাভার, ঢাকা। আপনারা দেখছেন সংবাদ সন্ধ্যা। জানাবো আরো খবর। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে 68টি স্বর্ণের বার জব্দ করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর।
এসব স্বর্ণের ওজন 7 কেজি 888 গ্রাম বলে জানিয়েছে কাস্টমস কর্মকর্তারা। জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে বিমানবন্দরের বিভিন্ন পয়েন্টে নজরদারি শুরু হয়। সকাল 10টায় আবুধাবি থেকে আসা একটি ফ্লাইটে তল্লাশি চালানো হয়। এ সময় বিমানের 4টি সিটের নিচে লুকিয়ে রাখা স্বর্ণের বারগুলো উদ্ধার করা হয়। তবে এই ঘটনায় কেউ আটক হয়নি। সরকারের নানা পদক্ষেপের পরও বাজারে এখনও আলুর দাম নিয়ন্ত্রণে আসেনি। শুক্রবার রাজধানীর কারওয়ান বাজারের আড়তে আলু 30 টাকা কেজিতে বিক্রি হলেও খুচরায় তা 40 টাকার নিচে পাওয়া যায়নি। এদিকে বাজারে ভোজ্য তেলের দাম বেড়েছে লিটারে 5 টাকা। নিত্যপণ্যের লাগামহীন মূল্য বৃদ্ধিতে ক্ষুব্ধ ক্রেতারা। গত কয়েকদিন ধরে সরকারের বেঁধে দেয়া দামে আলু বিক্রি নিশ্চিত করতে বাজার তদারকি করছে সরকার। তারই অংশ হিসেবে শুক্রবার কারওয়ান বাজারের আড়তে অভিযান চালায় বাণিজ্য মন্ত্রণালয়। তবে পাইকারি ব্যবসায়ীরা 30 টাকা কেজিতে আলু বিক্রি করছেন জানান তারা। বিশেষ উদ্যোগ অলরেডি নেওয়া হয়েছে। আমি আপনাকে একটা আসল কথা বলি, পেঁয়াজ যেমন ধরে রাখার সুযোগ ছিল না, পচে যাবে, সিন্ডিকেটটা বাধ্য হয়েছে পেঁয়াজ ছেড়ে দিতে। আলুও তাই, আলুও পচনশীল দ্রব্য, সিন্ডিকেট যতই করুক এরা ধরে রাখতে পারবে না। ব্যবসায়ীরা বলছেন 2 দিন ধরে পাইকারিতে তারা 30 টাকা কেজিতে আলু বিক্রি করলেও হিমাগারে 27 টাকার বেশি রাখা হচ্ছে দাম। তাই হিমাগারে তদারকি বাড়ানোর দাবি তাদের। সরকার তো কলস্টরে বলে দিচ্ছে 27 টাকা, ওইখানে তারা ব্যস্ত আছে 32-33 টাকা। হ্যাঁ, আলু ছাড়তেছে না। আমরা 30 টাকা রেট বেঁধে দিছি, ওরা বলছে যে না 30 টাকায় আমরা না বেচে বেশি দামে অন্য হনে বেচে। এদিকে খুচরা বাজারে এখনও সরকারের বেঁধে দেয়া 35 টাকায় বিক্রি হচ্ছে না আলু, কিনতে হচ্ছে 40 টাকা বা আরও বেশি দামে। নির্ধারিত দামে আলু না পাওয়ায় ক্ষোভ জানালেন ক্রেতারা। সরকার ধরো 35 টাকা করে দিয়েছে, নির্ধারণ করে দিয়েছে, তারপরেও আমরা সেই দামে পাচ্ছি না। 5 টাকা আরও বেশি দামে বিক্রি করছে ওনারা। অবশ্যই নিয়ন্ত্রণ করা উচিত, কারণ আমরা যারা শহরে আছি বা থাকতেছি, আমরা যা মুশকিলের মধ্যে আছি একমাত্র আমরাই জানতেছি। কয়েকদিন ধরে অস্থির তেলের বাজার। এ সপ্তাহে বোতলজাত তেলের দাম লিটারে বেড়েছে 5 টাকা। তবে দাম বাড়ার কোনো ব্যাখ্যা নেই খুচরা বিক্রেতাদের কাছে। আগে আসিল 97 টাকা, আমরা 100 টাকা বেচছি। এর আগে আসিল 90 টাকা, আমরা 95 বেচছি। এখন কোম্পানিরা বাড়াইলে তো আমাদের আর করার কিছু থাকে না। নিঃসন্দেহে দামগুলো মানে প্রত্যেকটা জিনিসের দামই আমাদের ক্রয় ক্ষমতার বাইরে চলে যাচ্ছে। এছাড়াও চাল, ডাল, সবজি সহ প্রায় নিত্যপণ্যের দাম ঊর্ধ্বমুখী হওয়ায় চাপের মুখে ক্রেতারা। বাজার নিয়ন্ত্রণে সরকারের আরও জোরালো পদক্ষেপ দাবি করছেন তারা। সোহেল রানা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। গয়নার গ্রাম ভাকুরতা, সেখানে স্বর্ণ নয়, রূপা, তামা, পিতলে নির্মাণ হয় বাহারি অলংকার। হাজার কারিগরের নিপুণ হাতে গড়ে ওঠে ঝলমলে নূপুর, বিছা, চুড়ি, গলার হার। চাহিদা বেড়ে যাওয়ায় সারা দেশের বিক্রির পাশাপাশি বিদেশেও রপ্তানি হচ্ছে। ব্যবসায়ীরা বলছেন, সাভারের এই ইউনিয়নের 30টি গ্রাম প্রায় 200 বছর ধরে অলংকার তৈরি করে আসছে। বছরে প্রায় 500 কোটি টাকার বেচা কেনা হয় এখানে। নিপুণ হাত আর অভিজ্ঞতার মিশেলে ধাতুকে নানা রূপ দেন কারিগররা। বিভিন্ন ধাপ পেরিয়ে এগুলো থেকে তৈরি হয় বাহারি অলংকার। সাভারের ভাকুরতা গ্রামে ঘরে ঘরে চলে অলংকার তৈরির এই কাজ। কারিগরদের বাড়ি জুড়ে বিশাল কর্মযজ্ঞ। অলংকার তৈরির এই কাজ চলে আসছে বংশ পরম্পরায়। দিলীপ দাস এই পেশায় বংশের 4র্থ প্রজন্ম। 22 বছরের অভিজ্ঞতা তার ঝুলিতে। তৈরি করছেন মুম্বাইয়ের ডিজাইনের তাজমহল পায়েল। তবে কমলা পায়েল, সাবুদানা, পাউতোরা, মহাভারত সহ বংশ পরম্পরায় যেসব ডিজাইন শিখেছিলেন তা আর বাজারে চলছে না। এ নিয়ে তার আক্ষেপও কম নয়। অসাধু ব্যবসায়ী আছে, এরা ইন্ডিয়ার থেকে কিনে কালেকশন করে, ইন্ডিয়ার থেকে আনা বদ্ধক করে, তাহলে আমাদের বাংলাদেশের এই শিল্পটা অনেকদিন টিকে থাকবো এবং এই শিল্পের সাথে জড়িত যারা তারাও অনেক ভালো থাকবে। ভাকুরতার মতোই মগরকান্দা, ডোমরাকান্দা, মুসুরিখোলা, বাহেরচর সহ ইউনিয়নের 30টি গ্রামের প্রায় 20,000 কারিগর অলংকার তৈরি করেন। রূপার পাশাপাশি তামা, পিতলের অলংকারও তৈরি হয় তাদের হাতে। বিক্রি হয় ভাকুরতার বাজার, ঢাকার তাঁতিবাজার সহ সারা দেশে। এখন এসব গ্রামের অলংকার চাহিদা বাড়ছে বিদেশেও। ইউরোপ, আমেরিকার প্রবাসীরাও এখান থেকে অলংকার নিয়ে যাচ্ছেন। গত লকডাউনের আগে প্রায় আমেরিকাতে আমি অনেক মাল দিয়েছি। বাংলাদেশে রূপার প্রচুর একটা সম্ভাবনা আছে, বিশাল সম্ভাবনা, যেটা কিনা এই সাধারণত বাইরে থেকে কেউ দেখে বুঝতে পারবে না। ব্যবসায়ীরা বলছেন, স্বর্ণের দাম বেড়ে যাওয়ায় এখন রূপা, পিতল ও তামার তৈরি অলংকারের চাহিদা বেশি। কাঁচামালের অভাব মিটলে আন্তর্জাতিক মানের পণ্য তৈরি সম্ভব। ইন্ডিয়ায় যেরকম মনে করেন যে ওদের প্রত্যেকটা মাল তৈরি করতেছে, প্রত্যেকটা দেশে রপ্তানি করতেছে,
এই খাতের থেকে কিন্তু ইন্ডিয়া সরকার অনেক টাকা লাভবান হচ্ছে, কিন্তু আমাদের বাংলাদেশ সরকার এই ব্যবসাটাকে, এই সোনার রূপার ব্যবসাটাকে এখনও স্বীকৃতি দিচ্ছে না। প্রায় 200 বছর ধরে ভাকুরতায় অলংকার তৈরির কাজ চলে আসছে। কারিগররা নিজেদের অলংকার শিল্পী হিসেবে ভাবতে বেশি পছন্দ করেন, চাইছেন এই শিল্পের স্বীকৃতিও। শাহরিয়ার অনির্বাণ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সংবাদ সন্ধ্যায় আবার একটা বিরতি নিচ্ছি। ফিরছি আরো খবর নিয়ে। স্বাগত সংবাদ সন্ধ্যায়। যাচ্ছি পরের খবরে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের চূড়ান্ত বিতর্কে করোনা মোকাবিলায় ট্রাম্পের উদাসীনতার কড়া সমালোচনা করেছেন ডেমোক্রেটিক প্রার্থী জো বাইডেন। আর রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন করোনা নিয়েই বাঁচতে শিখে গেছেন মার্কিনীরা। বিতর্কে বর্ণবাদ, জলবায়ু পরিবর্তন এবং জাতীয় নিরাপত্তা নিয়ে পাল্টাপাল্টি বিতর্কে জড়িয়েছেন দুজন। আগামী 3 নভেম্বর হবে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন। এর আগে টেনেসির ন্যাশভিলের বেলমন্ট বিশ্ববিদ্যালয়ে হয়ে গেল ট্রাম্প বাইডেনের চূড়ান্ত বিতর্ক। 90 মিনিটের বিতর্কে বেশ সংযত ছিলেন দুজন। 15 মিনিট করে 6 পর্বে 6টি ইস্যু নিয়ে কথা বলেন দুই প্রার্থী। বিতর্কের প্রথমে করোনা মোকাবেলায় ট্রাম্পের উদাসীনতা নিয়ে সমালোচনা করেন বাইডেন। আর ট্রাম্প বলেন করোনা ভাইরাস নিয়েই মার্কিনীরা বাঁচতে শিখে গেছে। দেশের 2 লাখ মানুষের মৃত্যুর দায়িত্ব যিনি নিতে পারেন না, তার প্রেসিডেন্ট থাকার কোনো অধিকার নেই। আমাদের প্রেসিডেন্ট বরাবরই এ বিষয়ে উদাসীন। মহামারী মোকাবেলায় ট্রাম্পের কোনো সুস্পষ্ট পরিকল্পনা নেই। করোনা শুধু আমাদের না, এটা সারা বিশ্বেরই সমস্যা। অন্য যে কোনো দেশের থেকে যুক্তরাষ্ট্রের করোনা মহামারী পরিস্থিতি ভালো, এটা চলে যাবে। এজন্য আমরা পুরো দেশ বন্ধ করে দিতে পারি না। আমাদের ভ্যাকসিন প্রস্তুত আছে, আগামী কয়েক সপ্তাহের মধ্যেই বাজারে ছাড়ার ঘোষণা দেয়া হবে। বর্ণবাদ ছড়ানোর জন্য ট্রাম্পের কড়া সমালোচনা করেন বাইডেন, আর নিজেকে অন্য যে কারো থেকে কম বর্ণবাদী বলে দাবি করেন ট্রাম্প। ব্ল্যাক লাইভস ম্যাটার্স বলে যারা আন্দোলন করছেন, তারা কেন আন্দোলন করছেন তা বুঝতে পারছি না। আমার খুবই কষ্ট লাগে, কারণ মার্কিন ইতিহাসে আমি সবচেয়ে কম বর্ণবাদী। ট্রাম্পের আমলে যুক্তরাষ্ট্রে বর্ণবাদ প্রাতিষ্ঠানিক রূপ পেয়েছে। লিঙ্কনের সঙ্গে তুলনা করে ট্রাম্প মার্কিন ইতিহাসকে অপমান করেছেন। মুসলিমদের নিষিদ্ধ করেছেন কারণ তারা মুসলিম। আরও 4 বছর ট্রাম্পের হাতে ক্ষমতা থাকলে আমেরিকার চরম ক্ষতি হবে। জলবায়ু পরিবর্তন মোকাবেলায় বাইডেনের পরিকল্পনার সমালোচনা করে ট্রাম্প বলেন বাইডেনের জলবায়ু সংক্রান্ত পরিকল্পনাটি টেক্সাস, ওকলাহোমার মতো তেল সমৃদ্ধ অঙ্গরাজ্যের জন্য অর্থনৈতিক বিপর্যয় বয়ে আনতে পারে। আর বাইডেন বলেন জলবায়ু পরিবর্তন মানবতার অস্তিত্বের জন্য একটি হুমকি। এই হুমকি মোকাবেলার জন্য নৈতিক বাধ্যবাধকতা রয়েছে। প্রথম বিতর্কে দুই প্রার্থী একে অপরের কথায় বাধা দেয়ায় এবার মাইক্রোফোন বন্ধ রাখা হয়। ট্রাম্পের করোনা শনাক্ত হওয়ায় বাতিল হয় 15 অক্টোবরের দ্বিতীয় বিতর্ক। সাদিয়া আফরিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। দাপুটে জয় দিয়ে ইউরোপা লিগ মিশন শুরু করল টটেনহাম। লাস্টকে 3-0 গোলে বিধ্বস্ত করেছে স্পার্স। এদিকে পিছিয়ে থেকে 2-1 গোলের ব্যবধানে জিতেছে আর্সেনাল, আর সেল্টিককে 3-1 গোলে হারিয়েছে এসি মিলান। ঘরের মাঠে শুরু থেকে আধিপত্য টটেনহামের। লুকাস মৌরার নিখুঁত ফিনিশিংয়ে 18 মিনিটে এগিয়ে যায় স্পার্স। এর 9 মিনিট পর আত্মঘাতী গোলে হতাশা বাড়ে লাস্কের। প্রথমার্ধে আক্রমণ চালালেও ব্যবধান বাড়াতে পারেনি স্বাগতিকরা। বিরতির পর অব্যাহত টটেনহামের দাপট। ম্যাচ শেষে 6 মিনিট আগে স্কোরলাইন 3-0 করেন সন হিউং-মিন। এদিকে র্যাপিড ভিয়েনা আর্সেনাল ম্যাচের 3 গোলই হয়েছে দ্বিতীয়ার্ধে। শুরুতে পিছিয়ে পড়লেও ডেভিড লুইস ও অবামেয়াংয়ের কল্যাণে দুর্দান্ত প্রত্যাবর্তন করে গানাররা। Vinícius faz mais uma assistência para golo. Son coloca dentro da baliza. 3-0. O sul-coreano saltou do banco para fazer o 9º golo da temporada. এ ছিল সংবাদ সন্ধ্যায়। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবরের আরো বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং টুইটারে। সাথে থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছি।